স্বাগতম ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আজকে আমরা কথা বলবো পিএসএলে বাংলাদেশি ক্রিকেটার যারা ছিলেন তাদের বদলি ক্রিকেটার নেওয়ার একটা সম্ভাবনা ছিল। আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। স্বাগতম। আপনাকে ধন্যবাদ। মমিনুল, আমরা আসলে গত রাত থেকে আমরা জানছিলাম যে বেশ কয়েকজন বাংলাদেশি যে ক্রিকেটার আছেন এর মধ্যে দুজন ক্রিকেটারের মধ্যে বদলি, এই দুইজন ক্রিকেটারের বদলি হিসেবে বেশ কয়েকজনের নাম আসলে শোনা যাচ্ছিল। পিএসএল এর রিপ্লেসমেন্ট ড্রাফট ছিল আজকে, তবে আজকে একটা চমকপ্রদ একটা ঘটনা ঘটেছে। এই ক্রিকেটারদের আসলে রিপ্লেসমেন্ট নেয়নি। কী কারণে আসলে নেয়নি আপনার মনে হয়? তাদেরকে কি পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে কি না? মানে সম্ভাবনা তৈরি হতেই পারে, মানে এটা আপনি আসলে এখনই বলা কঠিন, যেহেতু আমরা এখনো অফিসিয়াল ব্যাপারটা জানি না যে বিসিবি কি জানিয়েছে, পিএসএলকে কি জানিয়েছে, কিংবা লিটন দাসের পক্ষ থেকে কিংবা ওই নাহিদ রানার পক্ষ থেকে তাদের দলকে কি বলা হয়েছে সেটা আমরা এখন পর্যন্ত জানি না। কিন্তু আজকে যে ব্যাপারটা ছিল যে গতকাল রাত থেকে আমরা বুঝতে পারছিলাম যে যেহেতু তাদের ওই নামে ওইখানে কিন্তু ওই লিটন দাস এবং হচ্ছে নাহিদ রানার নামটাও ছিল, তো স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাচ্ছিল যে খুব সম্ভবত রিশাদ পুরো পিএসএল এর এনওসিটা পাচ্ছেন, যেহেতু তিনি টেস্ট সিরিজটা খেলছেন না, মানে টেস্ট ক্রিকেটটা খেলছেন না। যেহেতু আবার নাহিদ এবং লিটন দা যেহেতু টেস্ট সেট আপের ক্রিকেটার, তার মানে তাদেরকে জিম্বাবুয়ে সিরিজটা খেলতে হবে। তার পাশাপাশি যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাবেন সেটা তারা পিএসএল এ খেলবেন। কিন্তু আজকে যে জিনিসটা ঘটেছে যে পিএসএল এর যে আজকে রিপ্লেসমেন্ট ড্রাফটটা ছিল সেখানে কিন্তু লিটন দাস এবং নাহিদ রানার কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নেয়নি পেশোয়ার জালমি এবং হচ্ছে করাচি কিংস। তার একটা বড় কারণ হতে পারে যে এখন পর্যন্ত বিসিবির কাছ থেকে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি। আমার কিন্তু কয়েকদিন ধরে একটা গুঞ্জন শুনছিলাম যে অন্ততপক্ষে একটা টেস্ট ম্যাচ তাদেরকে দুজনকে খেলতে হবে, কিন্তু এটা আসলে কতটা সত্য সেটা আসলে এখনও আমরা নিশ্চিত না। কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে এখন পর্যন্ত রিপ্লেসমেন্ট না নিলেও তাদেরকে আমরা পুরো পিএসএল খেলতে দেখবো, সেটার সম্ভাবনা খুব সম্ভবত পজিটিভ না। কিছুদিন আগে আসলে বিসিবির যে ইফতার মাহফিল ছিল সেখানে কিন্তু বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি কথা বলেছিলেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল এই ক্রিকেটারদের এনওসি নিয়ে। তিনি আসলে খুব ছোট করে উত্তর দিয়েছিলেন যে তারা কিন্তু এনওসির জন্য আবেদন করেনি। আবেদন করলে তারা আসলে বিবেচনা করতে পারবেন আসলে তাদেরকে পুরো পিএসএল এর জন্য তারা কি এনওসি দিবেন কি দিবেন না, এই বিষয়টা। তারা এখনো পর্যন্ত এনওসির জন্য আবেদন করেছেন, আবেদন করেছে, কিন্তু তাদের আবেদনপত্রটা এখন পর্যন্ত গৃহীত হয়েছে কিনা এটা নিয়ে আসলে সন্দিহান আছে। আমরা আসলে নিশ্চিত না এই ব্যাপারটা আসলে মানে বিসিবি আসলে এই জিনিসগুলো কেন লেট করছে, বা পিএসএল এর দলগুলো আসলে খুবই উদ্গ্রীব হয়ে আছে এই ক্রিকেটারদের কি পাওয়া যাবে কি যাবে না। যেহেতু পিএসএল এর এখনই কিন্তু তারা কিন্তু প্ল্যান শুরু করে দিয়েছে, তার রিপ্লেসমেন্ট যেই ক্রিকেটাররা ছিল তাদের ক্যাপ্টেনও ঘোষণা করা শুরু হয়ে গেছে। সো তাদের একটা পরিকল্পনা ব্যাঘাত করতে পারে কিনা স্বাভাবিকভাবে, কারণ হচ্ছে এইখানে আপনি দেখুন আগামী 11 তারিখে খুব সম্ভবত পিএসএলটা শুরু হবে, আর এখন হচ্ছে আজকে 24 তারিখ, মানে হচ্ছে 15 দিন। এটা তো আর বিপিএল না যে আপনি আসলে 2 দিন আগে একটা প্লেয়ার নিয়ে আসবেন, একদিন আগের রাতে প্লেয়ার নিয়ে আসবেন আর খেলিয়ে দিবেন। ব্যাপারটা আসলে পিএসএল এর মতো টুর্নামেন্ট কিংবা তারা খুবই প্রফেশনাল, আমরা যতটুকু দেখতে পাই একটা টুর্নামেন্ট বা ওই ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে এরকম। দেখুন আপনার রিপ্লেসমেন্ট লাগবে, আপনি 20 দিন আগে আপনি একটা ড্রাফট করছেন যে আমরা কাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হতে পারে আমাদের পুরো টুর্নামেন্ট জুড়ে। সো তার মানে বুঝতেই পারছেন যে তারা কত বেশি অ্যাক্টিভ, কত বেশি একটা দল নিয়ে চিন্তা করে। এখন যে জিনিসটা হচ্ছে, আপনি যে জিনিসটা মাঝখানে একটা জিনিস বলছেন যে বিসিবি কেন এই জিনিসটা দিতে লেট করছে, আমার কাছে যে জিনিসটা মনে হয় যে বিসিবির চেয়ে এখানে কিন্তু ক্রিকেটারদের দায়টা বেশি। এখানে কেন দায় বেশি? দুটো পক্ষে দায় আছে। একটা পক্ষ কেন ক্রিকেটার দায় বেশি, কারণ হচ্ছে যে ওই যে ঘটনার কথা বললেন বা যেদিনের কথা বললেন সেদিন তো আমিও ছিলাম সেখানে। তো সেদিন পর্যন্ত ক্রিকেটাররা আবেদন করেনি, তার মানে হচ্ছে ক্রিকেটাররা যখন আপনি আবেদন না করবে আসলে বিসিবির তো আসলে এখানে তখন আর এনওসি দেওয়া না দেওয়ার আসলে কিছু নেই। কারণ আপনি যদি অফিসে ছুটির আবেদন না করেন, অফিসটা আপনাকে বলবে না যে যাও তুমি ছুটি নিয়ে ঘুরে আসো, বাসায় যাও, এই করো, এটা তো আর বলবে না। তো তার মানে হচ্ছে এখানে একটা বড় দায় আছে ক্রিকেটারদের, যে ক্রিকেটাররা আগে থেকে আবেদন করেনি। এটা চাইলে ওরা আরো 1 মাস আগে করতে পারত, আরো 15 দিন আগে করতে পারত, কারণ মানে তারা যে সময় ড্রাফট থেকে তাদেরকে পিক করা হয়েছে তখনই আসলে বিসিবির সঙ্গে যোগাযোগ করার দরকার ছিল যে আমরা জানুয়ারির ঘটনা। আপনি কিন্তু জানুয়ারিতে দল পেয়েছেন, আজকে কিন্তু মার্চ মাসের শেষ সপ্তাহের কাছাকাছি চলে এসেছে। তো আপনি এখন পর্যন্ত মানে আপনি 1 সপ্তাহ আগে আবেদন করেছেন, তার মানে আপনি চাইলে আরো 1 মাস আগে আবেদন করতে পারেন। কিন্তু আবার আরেকটা পক্ষ যদি আপনি চিন্তা করেন, বোর্ডেরও একটা দায় আছে। দায়টা কি? ক্রিকেটাররা কনফিউজড যে আমি যে আবেদনটা করব বোর্ডকে আসলে দেবে কিনা, আমাদেরকে আসলে পুরো টুর্নামেন্ট ছাড়বে কিনা। হয়তো ক্রিকেটাররা এই জিনিসটা চিন্তা করেছে যে আমরা আগে বোর্ডের সাথে প্রাথমিক আলোচনা করব,
মানে অফিসিয়াল আলোচনার আগে আমরা একটা প্রাথমিকভাবে আলোচনা করবো যে তারা আসলে আমাদের কত দিনের জন্য ছাড়বে। যদি ওরকম পরিস্থিতি হয় যে ঠিক আছে তোমরা পুরো টুর্নামেন্ট খেলতে পারবে বা এতদিন খেলতে পারবে, তার উপর ওইটার উপর চিন্তা করে তারা কিন্তু পরবর্তীতে আবেদন করছে। আমার কাছে মনে হয় যে দুই পক্ষেরই এইসব নিয়ে আসলে ক্লিয়ার থাকা উচিত। কারণ আপনি ধরুন আইপিএল এর নাম দিয়েছেন, পিএসএল এর নাম দিয়েছেন, আপনি জানেন না যে আপনি ওই টুর্নামেন্টে খেলতে পারবেন কিনা, কিন্তু একটা দল আপনাকে নিয়ে বসে আছে, আপনাকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে। এখন আপনি যখন টুর্নামেন্টে 10 দিন আগে এসে বলবেন যে আমি যেতে পারবো না, ওই দলটা কিন্তু একটা বিপদে পড়ে যাবে। কারণ ওই সময় কিন্তু আপনার চেয়ে কিন্তু আর একটা অপশন তাদের হাতে ছিল, কিন্তু তাদেরকে না নিয়ে কিন্তু আপনাকে নিয়েছে। সো এদিক দিয়ে আইপিএল কিন্তু খুব ভালো একটা রুলস করেছে যে ক্রিকেটাররা আইপিএল এর দল পাওয়ার পরেও আসলে নিজে থেকে নামটা সরিয়ে নেবেন বা তারা পার্শিয়ালি এই আইপিএলে অংশ নিতে পারবেন না, তাদেরকে আসলে বড় অঙ্কের জরিমানা, মানে টাকা জরিমানা হয়তো করা হবে না, কিন্তু তাদেরকে নিষিদ্ধ করার একটা রুলস করা হচ্ছে। এটা আর্থিকভাবেও তারা কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই ব্যাপারে। আপনাকে কিন্তু আইপিএল পক্ষ থেকে একটা জিনিস বলা আছে, আপনাকে একটা ভ্যালিড, আপনাকে হয়তো ইনজুরির কথা বলতে হবে, তো সেটা আপনাকে মেডিকেল স্টেটমেন্টে আপনাকে তাদের কাছে শো করতে হবে যে আমার মেডিকেল ইস্যুস আছে, আমি এই আইপিএলটা খেলতে পারবো না। তাহলে কিন্তু ওই ফ্র্যাঞ্চাইজিতে কোনো সমস্যা নেই, বিসিসিআইয়েরও কিন্তু সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আপনি যদি ইচ্ছে করে আপনি নিজের নামটা সরিয়ে নেন, আপনাকে যদি বোর্ডে যদি এনওসি না দেয়, এখন বোর্ডে এনওসি দিবেন, এটা তো আপনি আরও 3 মাস আগে জানেন, 5 মাস আগে জানেন, তারপর কোনো আপনি টুর্নামেন্টের নাম দিয়েছেন। কারণ আপনাকে যেহেতু একটা টুর্নামেন্টের একটা দল আপনাকে প্ল্যান করছে, তারপরে তাহলে ওই পুরো টুর্নামেন্টে ওই দলের প্ল্যানটা আপনি নষ্ট করে দিচ্ছেন। সো ওই দলটা যখন আপনার রিপ্লেসমেন্ট খুঁজবে, আপনার ব্যাপারে নিশ্চিতভাবে রিপ্লেসমেন্টটা থাকবে না। কারণ 8টা 10টা দল যখন প্লেয়ার খুঁজে শেষ করে ফেলবে, তখন আর আসলে বাসরা পড়া ক্রিকেটারদের তো আপনি আসলে নেবেন না। শব্দটা আসলে খারাপ শোনায়, কিন্তু এরকমই আসলে বাস্তবতা। এখন যে জিনিসটা হচ্ছে যে আইপিএল যে নিয়মটা করেছে, আপনি দেখবেন আগামী 1, 2 বছর 3 বছর পর প্রত্যেকটা লিগ এইভাবে হাঁটতে থাকবে, বিশেষ করে যারা একটু টপ গিয়ারের লিগ। হয়তো বাংলাদেশ প্রিমিয়ার লিগটা হয়তো পিছিয়ে থাকবে, তারা এইভাবেই খেলবে। কিন্তু মানে আমাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের ওই লেভেলে যেতে আরো একটা লম্বা একটা সময় পাড়ি দিতে হবে। অন্য দলগুলো এটা অ্যাডাপ্ট করবে খুবই দ্রুত। আপনি আসলে এইসব নিয়মের বাইরে আগে আপনি একটা মাঠের ক্রিকেটে একটা প্রফেশনালিজম থাকতে হবে। আপনি ধরুন আপনার মনে তো থাকার কথা সাহেব ভাই, গত 1-2 বছর আগে খুব সম্ভবত চট্টগ্রামে একটা ম্যাচ ছিল, ম্যাচের ঠিক আধা ঘন্টা আগে মোহাম্মদ রিজওয়ান হেলিকপ্টার দিয়ে এসে ম্যাচ খেলতে নেমে গেছেন। এটা কোথায় হয়? আপনি যখন এলাকাতে টেপ টেনিস ক্রিকেট খেলবেন, দেখবেন যে ওই সময় দূর থেকে আপনি অন্য এলাকার একটা ছেলে, মানে ক্রিকেটারকে আপনি নিয়ে আসছেন, তিনি হুট করে এসে মোটরসাইকেল দিয়ে এসে ম্যাচটা খেলে চলে যাচ্ছে। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট বা এই টাইপের প্রতিযোগিতামূলক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো, এখানে তো আসলে এইভাবে এই প্রসেসটা মেনটেন করতে না, এই জন্যই বিপিএল অনেকটা পিছিয়ে। সো এখন যে জিনিসটা হচ্ছে যে আমরা ধরে নিতে পারি যে নাহিদ রানা এবং লিটন দাস মোটামুটি পুরো টুর্নামেন্টের প্রায় অংশটা খেলবেন। হয়তো যেহেতু ফার্স্ট টেস্টটা হয়তো মিস করতে পারেন, ফার্স্ট টেস্টটা যে সময়টা, সেই সময়টার পরে হয়তো তারা পিএসএল জয়েন করতে, তারা হয়তো ওই একটা টেস্ট খেলবেন, আবার একটা টেস্ট হয়তো খেলবেন না, কারণ এই গুঞ্জনটাই চলছে। আমরা এখনো অফিসিয়ালি জানি না, এই কারণে আসলে বলাটা আসলে কঠিন। আর রিশাদ হোসেন যদি টেস্টটা খেলেন না, যেটা শুরুতেই বললাম যে তিনি পুরো টুর্নামেন্টটা খেলবেন, এবং তার জন্য অনেক বড় ব্যাপার, প্রথমবারের মতো একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন। সেক্ষেত্রে নিশ্চিতভাবেই তিনি যে যার রিপ্লেসমেন্ট হিসেবে খেলবেন, বিশেষ করে ওই সামিন রানা খুব সম্ভবত ওই দলের ডিরেক্টর বা ম্যানেজার, তিনি কিন্তু বলছিলেন যে রশিদ খানের জায়গায় আমাদের একজন স্পিনার প্রয়োজন ছিল, এবং রিশাদকে তারা সেই রশিদ খানের জায়গায় নিয়েছে। রিশাদের জন্য কিন্তু খুব বড় একটা ব্যাপার যে আপনি রশিদের মতো ক্রিকেটারকে রিপ্লেস করছেন, এটা হিউজ একটা রেসপন্সিবিলিটি, তার জন্য অনেক বড় রেসপন্সিবিলিটি। এবং রিশাদ যদি আসলে এই জায়গাটাতে ভালো করতে পারে, অবশ্যই সাম্প্রতিক সময় তিনি ঘরোয়া ক্রিকেট জাতীয় দলে যেভাবে করছেন, আজকেও 3 উইকেট পেয়েছেন, আজকেও 3টা উইকেট পেয়েছেন, তিনি যদি এটা পিএসএল করতে পারেন লাহোর কালান্তার হয়ে, তিনি যদি ম্যাচ পাবেন নিশ্চিতভাবে। আর সেটা যদি করতে পারেন, রিশাদের জন্য আরো বেশি দরজা খোলা হবে। আপনি যেমন বিগ ব্যাশে আরো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যাওয়ার সুযোগ পাবেন নিশ্চিত। আজকে কিন্তু পিএসএল এ মানে লিটন, তারপরে নাহিদ রানা, তাদের বিকল্প না নিলেও 2জন ক্রিকেটারের বিকল্প কিন্তু নেওয়া হয়েছে এরই মধ্যে। সেখানে জর্জ লিন্ডে আসলে জায়গা পেয়েছেন করবিন বসের জায়গায়, আর অ্যালেক্স কেরি সুযোগ পেয়েছেন রসি ভ্যান্ডার ডাসেনের জায়গায়। তারা দুজনই কিন্তু দারুণ ফর্মে আছেন। এই ক্রিকেটারদের রিপ্লেসমেন্ট আসলে এরকম ভালো রিপ্লেসমেন্ট পেয়েছে, এই দুইটা ফ্র্যাঞ্চাইজির জন্য আসলে কতটা মানে উপকৃত হবে আপনার মনে হয়? আপনি যদি করবিন বসের চিন্তা করেন, করবিন বস আর জর্জ লিন্ডে মোটামুটি একই ক্যাটাগরি, পার্থক্যটা হচ্ছে একজন স্পিনার আর একজন পেসার, দুজনেই ব্যাটিং করতে পারেন। আপনার ব্যাটিং অলরাউন্ডার বলা যেতে পারে। লাস্ট এসএ টি20তে একটা ম্যাচেও খুব সম্ভবত 50+ একটা ইনিংস খেলেছিলেন জর্জ লিন্ডে। ব্যাটিং খুব বেশি সুযোগ পান না, এই কারণে আসলে তো প্রমাণ করতে পারেন, কিন্তু তার বোলিংটা
খুবই টাইট বোলিং করতে পারেন। করবিন বসের জায়গাটাতে নিশ্চিতভাবে সেই ওই মানে যেহেতু পাকিস্তানের কন্ডিশন, এই অঞ্চলে এশিয়া কন্ডিশন, জর্জ লিন্ডে খুব বেটার অপশন। আর যদি আপনি ওইখানে রাসেল অ্যান্ডারসনের চিন্তা করেন, অ্যালেক্স ক্যারি কিন্তু আপনি যেটা বলেন দারুণ ছন্দে আছে, লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলেছেন, আপনি যেহেতু পাকিস্তানের মাটিতে ভালো খেলেছেন, সেঞ্চুরি একটা খুব সুন্দর সেঞ্চুরি ছিল বা এই কাছাকাছি ইনিংস ছিল, সো তার জন্য ভালো ব্যাপার। কিন্তু তিনি আসলে অল্প সময়ের জন্য, যেহেতু রাসেল অ্যান্ডারসনের ওই কয়েকটা ম্যাচ খেলতে পারবেন না, 4-5টা ম্যাচ হয়তো খেলতে পারবেন না, সেই 4-5টা ম্যাচের জন্য আপনি অ্যালেক্স ক্যারিকে নিয়েছেন। এবং আপনার জন্য কিন্তু ভালো যে আপনি যখন ভ্যান্ডারসনের মতো ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছেন, তখন আপনি ক্যারির মতো একজন এত অভিজ্ঞ একজন ব্যাটারকে আপনি পাচ্ছেন। এটা ইসলামাবাদ ইউনাইটেডের জন্য অবশ্যই ভালো ব্যাপার। আরও 2-3 জন ক্রিকেটার আছে যারা আসলে পার্শিয়ালি পিএসএল এর টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। এর মধ্যে একজন কেন উইলিয়ামসন, তাছাড়া আরেকজন মার্ক চ্যাপম্যান। এই 2জন ক্রিকেটার রিপ্লেসমেন্টও কিন্তু তাদের ফ্র্যাঞ্চাইজিরা নেয়নি। তারা আসলে ওয়েট করছে যে এই 2 ক্রিকেটারকে আসলে কিভাবে পাওয়া যেতে পারে। তারা সিরিজগুলোতে, অনেক সিরিজে দেখা যায় যে পিএসএল বা অন্য ফ্র্যাঞ্চাইজি লিগ থাকলে এই ক্রিকেটারদের আসলে বিশ্রাম দেওয়া হয়। বিসিবির মতো এরকম ক্রিকেটারদের আসলে ধরে রাখার ব্যাপারটা অন্য দলগুলো আসলে করে না। সেক্ষেত্রে তারা আসলে একটু টাইম নিচ্ছে। আপনি যদি দেখেন যে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের যে সিরিজটা হচ্ছে, এখানে দেখবেন আইপিএল খেলা কিন্তু ক্রিকেটাররা এখানে নাই, কিন্তু তারা কিন্তু আইপিএল যারা সুযোগ পেয়েছেন, নিউজিল্যান্ডের যারা বিশেষ করে, তারা কিন্তু অটোমেটিক্যালি এখন আইপিএল এ যোগ দিয়েছেন, খেলছেন দলটার হয়ে। আপনি মিচেল স্যান্টনারের কথা বলতে পারেন, গতকাল তিনি গ্লেন ফিলিপসের কথা বলতে পারেন। সো তারা কিন্তু এখানে খেলছেন। সো আপনার এভাবে চিন্তা করতে হবে, কারণ আপনি আসলে একটা টি-20 ম্যাচ খেলে, টি-20 ম্যাচ মিস হচ্ছে যে আপনি ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলে যা শিখবেন, আপনি একটা আইপিএলের মতো টুর্নামেন্টে গিয়ে যখন আপনি ড্রেসিং রুম শেয়ার করবেন বা ওই টপ লেভেলের ক্রিকেটার ফ্যাসিলিটিস যখন আপনি পাবেন, আপনি কিন্তু একটা টি-20 ম্যাচ খেলাচ্ছে কিন্তু আপনি বেশি কিছু সেখান থেকে নিয়ে আসতে পারবেন। এবং বাইরের দেশের বোর্ডগুলো কিন্তু এটা চিন্তা করে। আপনার যদি একটা জিনিস হচ্ছে 2026 বিশ্বকাপটা কিন্তু ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে, সো এই কন্ডিশনটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং দেখুন, এই যে আইপিএল খেলার বদলতে আপনি ওই সেনা কান্ট্রি, একটা যেটাকে আমরা সেনা কান্ট্রি বলি, নিউজিল্যান্ড, তারা কিন্তু এই উপমহাদেশে যে টুর্নামেন্ট হলো চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে তারা ফাইনাল খেলেছে। আর আপনি ভারতে একটা আইপিএল টুর্নামেন্ট খেলা মানে আপনি এই উপমহাদেশের প্রত্যেকটা কন্ডিশনে কিরকম উইকেট থাকতে পারে আপনি একটা ভেরিয়েশন কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা জায়গায়। আপনি ওয়াংখেড়েতে খেলতে পারছেন, আপনি চিপাকে খেলতে পারছেন, আপনি ইডেন গার্ডেন্সে খেলতে পারছেন। প্রত্যেকটা উইকেট কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু আপনি এই উপমহাদেশের কন্ডিশনের ওই অভিজ্ঞতাটা কিন্তু পাচ্ছেন। এটা কিন্তু বড় একটা, আমার মনে হয় যে এই আইপিএলে কিন্তু আমি যেটা বলছিলাম যে 13টা ভেন্যু আছে, তার মানে হচ্ছে আপনি একটা টুর্নামেন্ট খেলে আপনি 13টা মাঠের মানে এই ব্যাপারটা জানতে পারবেন। অন্তত 7-8টা, প্রত্যেকের গ্রুপটা তো আলাদা, অন্তত 7-8টা মাঠের অভিজ্ঞতা কিন্তু পাচ্ছেন, জানতে পারবেন। এখন যে জিনিসটা, এই 7-8টা মাঠ জানলে কি হবে, এই 7-8টা মাঠ কিন্তু সেম না। আপনি ওয়াংখেড়ের সাথে কিন্তু আপনি লখনৌর যে মাঠ বা চেন্নাইয়ের যে মাঠ বা ইডেন গার্ডেন্সের সঙ্গে আপনি মিলাতে পারবেন। তার মানে হচ্ছে আপনি একটা টুর্নামেন্ট খেলে 7-8টা কন্ডিশন আপনি দেখার সুযোগ পাচ্ছেন। আপনি যখন এখানে খেলতে আসবেন, এই 6-7টা কন্ডিশনের বাইরে কিন্তু আপনার অন্য কোনো কন্ডিশনকে আপনার প্রেফার করে না। তার মানে হচ্ছে আপনি জানেন যে এশিয়াতে যখন আপনি খেলতে যাবেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা ইন্ডিয়া, অন্তত একটা জিনিস আপনার কমন পড়বে, যে কন্ডিশনটা আপনি চেনেন, জানেন এই কন্ডিশনে কি ধরনের উইকেট হয়, উইকেটটা কেমন বিহেভ করে, সেটা আপনি জানবেন। সো এই জিনিসগুলো ওই ইংল্যান্ড কিংবা হচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বোর্ড যেভাবে চিন্তা করে যে আমরা ওইখানে খেলে আমাদের জন্যই ভালো, আমরা নেক্সট যখন একটা সিরিজ খেলতে যাবো ওই ক্রিকেটার আমাদেরকে বেনিফিটেড করবে, সো বিসিবি কিন্তু এভাবে চিন্তা করে না। এবং এই কারণে কিন্তু দেখুন, আফগানিস্তান আমাদের অনেক পরে এসেও কত উপরে উঠে গেছে, আমরা এখনো ঠিক আগের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা আরো ঠিক পেছনের দিকে চলে গেছি। এটা একটা বড় সমস্যা আসলে। ধন্যবাদ মমিনুল আমাকে সময় দেওয়ার জন্য। আজকে দর্শক, ক্রিকফিল্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।